বন্ধুরা, বলা হয় যে কোনো সম্পর্ক বোঝাপড়া এবং বিশ্বাসের ওপর চলে। কিন্তু কখনো কখনো মানুষ তার চারপাশের লোকদের শান-শৌকত দেখে একই রকম জীবনযাপনের স্বপ্ন দেখতে শুরু করে, আর তারপর সেই স্বপ্নই সম্পর্কের বাস্তবতাকে ভেঙে দেয়। আজকের গল্পটাও কিছু এমনই। এক স্বামীর গল্প, যে একজন সরকারি শিক্ষক ছিল এবং তার বাড়িটা সততা এবং সরলতায় চালাত। কিন্তু তার স্ত্রীর শখ এবং চিন্তা কিছু অন্যরকম ছিল। সে প্রতিবার তার স্বামীকে বলতো, তুমি তো শুধু একটা সাধারণ শিক্ষক, কিছু বড় করো, ব্যবসা করো। সে তাকে প্রায়ই মজার পাত্র বানিয়ে দিত। কিন্তু একদিন সেই সাধারণ শিক্ষক যা করল, তা শুনে তোমাদের চোখও ভরে আসবে। গোরখপুরের একটা পুরনো মহল্লায় পাকা দেয়াল এবং কাঁচা স্বপ্নের মাঝে সঞ্জীবের জীবন কোনো ধীর আগুনের ওপর রাখা পাত্রের মতো ছিল। বাইরে থেকে সব ঠিক দেখাতো, কিন্তু ভিতরে কিছু না কিছু সব সময় উথালপাথাল করত। বিবাহের পর এখন ৭ বছর হয়েছে, এবং প্রত্যেকটা গত দিন তাকে এই অনুভূতি করিয়ে দিত যে সে তার নিজের স্ত্রী ললিতার চোখে কতটা ছোট। ললিতা একটা তেজস্বী এবং আত্মকেন্দ্রিক মহিলা, যে সবসময় অন্যদের সাথে নিজের তুলনা করত। তার বাবা শহরের জানামানা ব্যবসায়ী ছিল, যাদের কাছে সব কিছু ছিল, শুধু বিনম্রতা এবং সংস্কার ছাড়া। ললিতা সেই পরিবেশে বড় হয়েছে যেখানে টাকায় মানুষের মূল্য নির্ধারণ করা হতো। সঞ্জীব একটা সরকারি স্কুলে শিক্ষক ছিল, সত্যবাদী, পড়াশোনা করা এবং তার সীমার মধ্যে খুশি থাকার মানুষ। তার বেতন খারাপ ছিল না, সম্মানও ছিল এবং সবচেয়ে বড় স্বস্তি ছিল। কিন্তু ললিতার জন্য এসব কিছুই ছিল না। এক সকালে চায়ের টেবিলে সেই পুরনো গল্প শুরু হলো। ললিতা কাপটা জোরে রেখে বলল, তোমার মতো অকর্মণ্য মানুষ আমি দেখিনি। সঞ্জীব, আমার সোহেলি রিয়ার স্বামী দেখো কতটা উপার্জন করে, বিদেশ ঘুরতে যায়, এবং তুমি শুধু বাচ্চাদের ABCD শেখাতে থাকো। সঞ্জীব মাথা নিচু করল। উত্তর দেওয়ার কোনো অর্থ ছিল না। সে জানত কথা বাড়বে তো দিন খারাপ হবে। সে শুধু বলল, ললিতা, আমি সততায় কাজ করি, আমাদের যা আছে তাই যথেষ্ট। ললিতা হাসল। তোমাকে কি যথেষ্টের অর্থও জানা আছে? আমার সোহেলিদের কাছে গাড়ি আছে, বড় বাড়ি আছে, এবং আমি এই ছোট বাড়িতে দম বন্ধ হয়ে যাচ্ছি। সঞ্জিত কিছু বলল না, ব্যাগ তুলে নিল, স্কুলের জন্য বেরিয়ে গেল। পথে তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, কি আমার ভুল, এই যে আমি সত্যবাদী? সে ভাবতে থাকল, আমি কখনো তাকে দোষারোপ করিনি, তার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করেছি। তাহলে কেন সে বুঝতে পারে না যে মানুষের মূল্য তার হৃদয় দিয়ে হয়, টাকায় নয়? স্কুলে পৌঁছাতেই তার ক্লান্তি কিছু কম হল। বাচ্চাদের হাসি দেখে তাকে মনে হতো যেন এখনও জীবনে আশা বাকি আছে। বাচ্চারা তাকে ভালোবাসত, মা বাবারা তাকে আদর্শ শিক্ষক বলত। কিন্তু সত্য ছিল যে বাড়িতে সে থাকত, সেখানে তাকে একটা ব্যর্থ মানুষ বলা হতো। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, তখন বাড়িতে নীরবতা ছিল। ললিতা তার ঘরে কারো সাথে ফোনে কথা বলছিল। সঞ্জীব যেই দরজার কাছে পৌঁছাল, তাকে তার কণ্ঠ শোনা গেল, ইয়ার, আমি জানি না কতদিন এই বিরক্তিকর জীবনে আটকে থাকব। সঞ্জীবে কোনো উত্তেজনা নেই, কোনো সাহস নেই, শুধু একটা মাস্টার। সঞ্জীবের হৃদয় ডুবে গেল। সে চুপচাপ রান্নাঘরে গেল এবং নিজের জন্য খাবার তৈরি করতে লাগল। হ্যাঁ, খাবার সে নিজে তৈরি করত, কারণ ললিতাকে এমন ছোট কাজ পছন্দ ছিল না। রাতের খাবারে আবার সেই ঘটল। ললিতা বলল, আমার বাবা বলছিল যে তুমি কোনো ব্যবসা শুরু করো, চাকরি থাকবে কি পাবে? সঞ্জীব ক্লান্ত কণ্ঠে বলল, ললিতা, আমাকে পড়ানো পছন্দ, এটাই আমার জুনুন। জুনুন দিয়ে পেট ভরে না সঞ্জীব, ললিতা তানের সাথে বলল। টাকা চাই, শখ চাই, দুনিয়া চাই, বুঝলে? সঞ্জীব প্লেট একপাশে রাখল। ক্ষুধা মরে গিয়েছিল, এখন তান দিয়েই তার পেট ভরত। সে ঘরে গেল এবং জানালার বাইরে তাকাতে লাগল। আকাশে তারা ঝলমল করছিল, কিন্তু তার জীবনে শুধু অন্ধকার ছিল। তাকে জানা ছিল না এই অন্ধকার আরও কি ঝড় নিয়ে আসবে। পরের সকালে গোরখপুরের বাতাসে ঠান্ডা ছিল, সূর্যের রশ্মি জানালা দিয়ে ছড়িয়ে পড়ছিল। সঞ্জীব তাড়াতাড়ি উঠে তার স্কুলের জন্য কাপড় তৈরি করল। ললিতা এখনও ঘুমোচ্ছিল। সে তার জন্য চা তৈরি করতে চাইত, কিন্তু তারপর ভাবল যেন এতে তার অভিযোগ হবে। স্কুলে সেই দিন কিছু অন্যরকম ছিল। প্রিন্সিপাল ডাকল, সঞ্জীবজি, আপনি খুব ভালো কাজ করছেন, বাচ্চাদের ফলাফলে আপনার ক্লাস সবচেয়ে এগিয়ে। পরের মাস থেকে আপনাকে সিনিয়র শিক্ষক করা হচ্ছে, বেতনও বাড়বে। সঞ্জীব হাসল। অনেকদিন পর তাকে মনে হলো যেন ভগবান তার কথা শুনেছে। সন্ধ্যায় বাড়ি পৌঁছাতেই সে ললিতাকে খবর শোনাল, শোনো ললিতা, আমাকে প্রমোশন হয়েছে, এখন বেতনও বাড়বে। ললিতা না দেখে বলল, শুধু এতটুকু কথা? আমার বন্ধুর বোনের স্বামী মাসে লক্ষ লক্ষ উপার্জন করে, তুমি হাজারে খুশি হয়ে যাও। সে হাসল, কিন্তু সেই হাসিতে টান ছিল, বিষ ছিল।
সঞ্জীবের হাসি সেখানেই মরে গেল। রাতে সে তার ডায়েরিতে লিখতে বসল, কখনো কখনো মনে হয় আমি তার সাথে নয়, তার আশার সাথে বিবাহ করেছি। দিন কেটে যেতে লাগল। ললিতার ব্যবহার আরও কঠিন হয়ে উঠছিল। এখন সে শুধু কথা বলতো না, বরং লোকদের সামনে সঞ্জীবের মজা উড়াতে শুরু করেছিল। গত রবিবার ললিতার মা বাবা বাড়ি এলো। সঞ্জীব পুরো সম্মানে স্বাগত করল। নিজে চা তৈরি করল, নাশতা তৈরি করল। কিন্তু যেই সবাই বসে কথা বলছিল, ললিতা সবার সামনে বলে দিল, বাবা, আপনি দেখছেন না, এটাই আমার অবস্থা। সঞ্জীবকে তো শুধু তার বইয়ের সাথে মতলব, বাড়ির দায়িত্ব, বাড়ির রনক কিছু নয়। সঞ্জীব অবাক হয়ে গেল। সে প্রতিবাদ করতে চাইল, কিন্তু তার শ্বশুর কঠিন স্বরে বলল, বাবা, মেয়েকে খুশি রাখা তোমার দায়িত্ব। যদি ললিতা পরেশান হয় তাহলে ভুল তোমারই হবে। সঞ্জীবের শব্দ গলায় আটকে গেল। বড়দের সাথে তর্ক করা তার সংস্কারে ছিল না। সে চুপ থাকল, শুধু মাথা নিচু করল। সেই রাতে যখন সবাই ঘুমিয়ে গেল, সঞ্জীব একা জানালার কাছে বসেছিল। বাতাসে ঠান্ডা ছিল, কিন্তু তার ভিতরে আগ্নেয়গিরি জ্বলছিল। সে নিজেকে বলল, কখনো কখনো চুপ থাকা দুর্বলতা নয়, বরং বাধ্যতা হয়। 1 সপ্তাহ পর স্কুলে অনুষ্ঠান ছিল। সঞ্জীবকে সম্মানিত করা হবে, বেস্ট টিচার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পাবে। সে খুশি ছিল এবং চাইতো যেন ললিতা তার জন্য নতুন ছিল, সাথে যায়। সে বিনম্রতায় জিজ্ঞাসা করল, ললিতা, কাল আমার স্কুলে অনুষ্ঠান আছে, আমাকে চাই যেন তুমি সাথে যাও, তোমার ছাড়া অসম্পূর্ণ লাগবে। ললিতা মোবাইলে স্ক্রল করতে করতে বলল, আমাকে বিরক্তিকর ফাংশনে কোনো আগ্রহ নেই, আমি রিয়ার সাথে শপিং যাচ্ছি। সঞ্জীব হালকা করে হাসার চেষ্টা করল, কিন্তু চোখে হতাশা লুকাতে পারল না। সে শুধু বলল, ঠিক আছে। পরের দিন অনুষ্ঠানে যখন সঞ্জীবকে মঞ্চে ডাকা হলো, তখন সবার সাথে পরিবারের লোকেরা বসেছিল, শুধু সে একা ছিল। মঞ্চে দাঁড়িয়ে যখন তালি বাজল, তখন হৃদয়ে একটা নীরবতা ছিল। প্রিন্সিপাল বলল, সঞ্জীবজি যেমন শিক্ষক, আমাদের স্কুলের গর্ব, এদের পরিবার গর্ব অনুভব করবে। তালির গর্জনের মাঝে সঞ্জীব শুধু ধীরে বলল, ধন্যবাদ। কিন্তু ভিতর থেকে সে ভেঙে পড়ল। তার কাছে সবার সম্মান ছিল তার বাড়ির ছাড়া। বাড়ি ফিরলে ললিতা সোফায় শুয়ে মোবাইল চালাচ্ছিল। শপিং ব্যাগ চারদিকে ছড়ানো ছিল। সঞ্জীব জিজ্ঞাসা করল, কত খরচ করলে? ললিতা না দেখে বলল, তোমাকে কি, আমার বাবার টাকা। সঞ্জীব শান্ত স্বরে বলল, ললিতা, আমরা স্বামী স্ত্রী, আমাকেও জানার অধিকার আছে। ললিতা রাগে উঠে বসল, অধিকার? তুমি অধিকারের কথা বলো না সঞ্জীব, তুমি তো আমাকে সেই জীবনও দিতে পারোনি যার আমি অধিকারী। সঞ্জীব গভীর নিঃশ্বাস নিল, আমি চেষ্টা করছি, আমার বেতন বেড়েছে, আমরা আরামে থাকতে পারি। ললিতা হেসে বলল, আরাম? এই ছোট বাড়ি, এই পুরনো গাড়ি, এটাকে তুমি আরাম বলো? আমার সহেলীরা বিদেশ ঘুরছে এবং আমি এই জেলে আটকে আছি। সঞ্জীবের ভিতর কিছু ভেঙে গেল। সে প্রথমবার কণ্ঠ উঁচু করল, জেল? আমি তোমাকে কখনো কিছু করতে বারণ করিনি, কিন্তু আমার অপমান করো না। ললিতা হাসল, অপমান? সঞ্জীব, তোমার মতো মানুষ তো আমার সহেলীদের চাকরদের থেকেও কম উপার্জন করে। লজ্জা লাগে আমাকে যখন লোকেরা জিজ্ঞাসা করে যে আমার স্বামী কি করে। সঞ্জীব চুপ থাকল, শুধু তার হৃদয়কেও জড়িয়ে ধরেছে। সে চলে গেল ঘরে, ডায়েরি খুলল এবং লিখল, আজ আমাকে প্রথমবার মনে হলো যে আমি এই বাড়িতে একটা ভাড়াটিয়া। আমার ভাড়া চুপ্পি, এবং তার মূল্য আমার আত্মসম্মান। গোরখপুরের ঠান্ডা রাতেও কখনো কখনো হৃদয়ের ভিতর এমন আগুন জ্বলে যা সবকিছু পুড়িয়ে দেয়। সঞ্জীবের বাবা রামকুমারজি, যিনি সঞ্জীবকে ছোটবেলা থেকে সংস্কার, সততা এবং ধৈর্য শিখিয়েছিলেন, সেই মাসেই হঠাৎ পড়ে গেলেন। 1 সপ্তাহের মধ্যে তাদের অবস্থা খারাপ হতে লাগল। বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং হাসপাতালের রাত। সঞ্জীবের দুনিয়া যেন আবার ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগল। যখন রাত 2টায় হাসপাতাল থেকে ফোন এলো, তখন সঞ্জীব এমনভাবে পৌঁছাল যেন কেউ তার শেষ পদক্ষেপে। সেখানে সে দেখল বাবা বিছানায় গম্ভীর মুখে শুয়ে আছেন। চোখে অস্থিরতা ছিল এবং ধীরে ধীরে শ্বাস লড়াই করছিল। ডাক্তার বলল, অবস্থা সংকটজনক, পরের 24 ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। সঞ্জীবের হৃদয়ে বসে গেল। সে তুরন্ত ললিতাকে ফোন করল, ললিতা, বাবার অবস্থা ঠিক নয়, তাড়াতাড়ি হাসপাতালে এসো। কিন্তু ফোনের ওপারে ললিতার কণ্ঠ শোনা গেল, আরে ইয়ার, আজ আমি রিয়ার বাড়িতে আছি, পার্টি আছে, সকালে চলে আসব যদি সময় পাইত। সঞ্জীবের কানে যেন কোনো ভারী পাথর পড়ল। হৃদয়ে আশা ছিল যে কমপক্ষে সেই যে জীবনসঙ্গী মানবতা দেখাবে, কিন্তু সেই আশা বাতাসে মিলিয়ে গেল। হাসপাতালের সেই দীর্ঘ রাতে সঞ্জীব বাবার পাশে বসে থাকল। সে তাদের ঠান্ডা হাত নিজের হাতে নিল এবং সেই পুরনো গল্পগুলো স্মরণ করল। কিভাবে বাবা তাকে সকাল সন্ধ্যা পড়িয়েছিলেন, কিভাবে তারা কখনো কারো সামনে মাথা নিচু করে নিখাত সম্মানে জীবনযাপন শিখিয়েছিলেন।
রামকুমারের চোখেও এখনও সেই কোমলতা ছিল যা সঞ্জীব ছোটবেলা থেকে জানত। পরের দিন এবং তারপর অনেক দিন পর্যন্ত সঞ্জীব বাবার সেবায় লেগে থাকল। ওষুধ, খাবার, ডাক্তারের কাছে বসা, হাসপাতালের ছায়ায় কাটানো রাত সবকিছু তার উপর ছিল। ললিতা সে বাড়িতে ছিল, কিন্তু তার উপস্থিতি বাস্তবিক নয়, বরং শুধু নামমাত্র। ফোন, মেকআপ, শপিং এবং সহেলিদের সাজে ঘণ্টা কাটানো। এক সন্ধ্যায় যখন রামকুমারের অবস্থা আগের থেকে কিছু স্থির হল, তখন সঞ্জীব তার শাশুড়ি, শ্বশুর এবং ললিতার সাথে স্পষ্ট কথা বলার ভাবল। সে ধৈর্য সহকারে সবকিছু বলল। কিভাবে রাত কাটাতে হয়েছে, কতটা চিন্তা ছিল, কিভাবে যখন সত্যিকারের প্রয়োজন ছিল তখন কেউ সাথে ছিল না। ললিতা পার ওপর তীক্ষ্ণ চোখ ফেলল। তুমি অতিরঞ্জিত করেছ, সে বলল। তুমি তো শুধু নাটক করছ। আমার জন্য তো সব সম্পর্ক চমকদমকে মানে রাখে। শাশুড়ি শ্বশুরের মনে সন্দেহ ঘর করল। বাবা, আমাদেরও বলা হয়েছে যে তুমি তার উপর মনোযোগ দাও না। শ্বশুর বলল, আমরা চাই আমাদের মেয়ে খুশি থাকুক। তাদের কথার স্বর এতটা ঠান্ডা ছিল যে সঞ্জীবের পিঠে কাঁটা ফুটে উঠল। সেই দিন সঞ্জীবের ভিতর একটা সীমা পার হয়ে গেল। সে মৌন সহ্য থেকে উঠে বলল, এটা সত্য যে আমি সারাদিন পড়াই, কিন্তু আমি আমার মা বাবার যত্ন করি। আমি কখনো তোমার মেয়ের কথা উপেক্ষা করিনি, কিন্তু তার ব্যবহার সে আমার আত্মসম্মানকে প্রত্যেক দিন ছিন্ন ভিন্ন করেছে। ললিতা তার মুখে তিরস্কার ভরা হাসি ছেড়ে বলল, যদি তোমাকে এতটা ভালো লাগে তো দেখো না তোমার মা বাবাকে একা সামলাতে পারো কিনা। এবং সে ফিরে তার ঘরে চলে গেল যেন সবকিছু স্বাভাবিক। সঞ্জীবের চোখ থেকে একবার আবার অশ্রু ঝরে পড়ল, কিন্তু এখন কান্না নয়, ঠান্ডা সংকল্পের সময় ছিল। সেই রাতে সে ডায়েরি খুলল এবং লিখল, আত্মসম্মানকে বারবার চূর্ণ করা আমার নিয়তি নয়। যদি এটাই জীবন যা আমাকে দেওয়া হয়েছে, তাহলে আমি তা স্বীকার করতে পারি না। পরের সপ্তাহে যখন বাবাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো এবং অবস্থা স্থির হল, তখনও বাড়ির পরিবেশ যেমন ছিল তেমনই। ললিতার প্রত্যেক কথায় ব্যঙ্গ ছিল, প্রত্যেক দিনের কথায় অপমান। এক সন্ধ্যায় যখন সঞ্জীব বাবার ওষুধ দিচ্ছিল, ললিতা সবার সামনে আবার বলল, এসব তোমার সংস্কারের কারণে। আমরা সেই স্তরের জীবনযাপন করছি না যার আমি আশা করতাম। সঞ্জীব এখন আর ঝুঁকতে বন্ধ করল। সে সাহস সংগ্রহ করে বলল, ললিতা, আমি 7 বছর চুপচাপ সহ্য করেছি। আমি তোমার প্রত্যেক প্রয়োজন পূরণের চেষ্টা করেছি, কিন্তু এখন আমার সীমা ভেঙে গেছে। আমি তালাক নিচ্ছি। ললিতা হেসে উঠল। হাসিতে ভয় ছিল, কিন্তু সেসব লুকানোর চেষ্টা করছিল। তুমি এটা করতে পারো না, সমাজে লোকেরা কি বলবে, সে জিজ্ঞাসা করল। কিন্তু সঞ্জীবের চোখে এখন ভয় ছিল না, শুধু দৃঢ় সংকল্প ছিল। সে উকিলের সাথে দেখা করল, কাগজপত্র পূর্ণ করল এবং বাবার আশীর্বাদ নিয়ে সে তার নতুন পথ বেছে নিল। বাবা বলল, বাবা, কোনো সম্পর্কে সম্মান সবচেয়ে প্রথম। যখন সম্মান না থাকে তাহলে জীবনের অর্থ শেষ হয়ে যায়। রামকুমারের এই কথাগুলো সঞ্জীবকে আরও শক্তিশালী করল। কয়েক মাসের আইনি প্রক্রিয়া এবং অসংখ্য হৃদয়তহনকারী রাতের পর দুজনের তালাক সম্পূর্ণ হল। গোরখপুরের ছোট ছোট গলিতে এই খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। সঞ্জীব এবং ললিতার বিচ্ছেদ হয়ে গেল। তালাকের পর সঞ্জীব তার জন্য ছোট ভাড়া বাড়িতে স্থানান্তরিত হল। সে স্কুলে আরও মন লাগাল, কিন্তু তার দিন এখন শুনশান লাগত। কখনো কখনো সে স্কুলের ক্লাসে বাচ্চাদের পড়াতে পড়াতে নিজের সাথে কথা বলত, কি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? তার আত্মায় ভবিষ্যতের ভয় ছিল, কিন্তু একটা নতুন স্বাধীনতাও। ললিতা কয়েক মাস পর অনুভব করল যে তার জীবন খালি খালি হয়ে গেছে। তার কাছে বাইরের চমক ছিল, কিন্তু বাড়ির স্বস্তি নেই। সে সেই জিনিস হারিয়েছে যা তাকে সহায়তা দিয়েছিল, মানবতা, সম্মান এবং সত্যিকারের সাথী। কিন্তু অনুতাপ দেরিতে এলো। সমাজে তার ছবি প্রভাবিত হল, আত্মীয়দের কথা বাড়তে লাগল এবং তার আত্মসম্মানও ধীরে ধীরে কাটতে লাগল। সঞ্জীবের জন্য জীবন তবুও ধীরে ধীরে নতুন দিক দেখাল। সে বাবার সেবা এবং তার কাজে সন্তোষ পেল, কিন্তু হৃদয়ের কোনো অংশে প্রশ্ন ছিল, কি এই সিদ্ধান্ত আগে নেওয়া উচিত ছিল? কি সে আরও সময় সহ্য করে সম্পর্ক বাঁচাতে পারত? তালাকের পরের মাসগুলো সঞ্জীবের জীবনে ধীরে ধীরে বোঝাপড়া নিয়ে এলো। সে নিজেকে দায়িত্বে বাঁধল, তার বাবার যত্ন, স্কুলের কাজ এবং নিজেকে আবার খুঁজে পাওয়ার সংগ্রাম।
শুরু কঠিন ছিল, একা খাবার তৈরি করা, বাড়ির ছোটখাটো কাজ এবং সেই রাতগুলো যখন চুপ্পি খুব গভীর লাগত। কিন্তু ধীরে ধীরে সে দেখল যে বাচ্চাদের মুখে হাসি আনা তার সবচেয়ে বড় শক্তি। তারা তাকে বিশ্বাস এবং আশা দিচ্ছে। স্কুলের একটা ছাত্র তাকে একটা সুন্দর কার্ড দিল, ধন্যবাদ টিচার, আপনি আমাকে পড়ান এবং আমার সাহায্য করেন। যখন সে এই কার্ড খুলল তখন চোখে অশ্রু এলো। এই ছোট ছোট জিনিসগুলোই ছিল যা তাকে নতুন অর্থ দিচ্ছিল। সে বুঝল সম্মান এবং মানবীয় কদের সম্মান টাকার থেকে বেশি মূল্যবান। ললিতার জীবন যদিও বাইরে থেকে ভরাপূর্ণ দেখাত, কিন্তু ভিতরে সে কখনো স্বস্তি পেল না। সে যতটা অর্জন করেছে সব কিছু শুধু দেখাবা নিকল। কয়েক মাস পর সে চুপচাপ সঞ্জীবের কাছে এলো, হয়তো আশার সাথে, হয়তো অনুতাপের সাথে। সে বলল, সঞ্জীব, কি আমরা কথা বলতে পারি? সঞ্জীব গভীর নিঃশ্বাস নিল। সে কিছুক্ষণের জন্য চুপ থাকল। তার ভিতরের সেই মানুষ যে বারবার অপমান সহ্য করেছে এখন বদলে গেছে। সে বলল, ললিতা, আজ তুমি কি অনুভব করলে? ললিতার চোখে এখন লজ্জা এবং যন্ত্রণা দুটোই ছিল। আমি সেই শূন্যতা অনুভব করেছি যা তোমার থেকে দূর হওয়ায় এসেছে। লোকেরা আজও আমাকে দেখে প্রশংসা করে, কিন্তু ভিতর থেকে কিছু খালিসা। সঞ্জীব ধীরে বলল, আমিও তোমাকে বলেছি, কিন্তু তোমার প্রয়োজন এবং আমার সম্মান কখনো সাথে চলতে পারে না। আমি আমার আত্মসম্মান বাঁচানোর জন্য এই পদক্ষেপ নিয়েছি। ললিতা অশ্রু মুছে বলল, কি আমি একটা সুযোগ আবার পেতে পারি? আমি বদলাতে চাই। সঞ্জীবের চোখে নরমতা ছিল, কিন্তু সে কঠোরতাও ছাড়তে পারল না। ললিতা, যে কেউ চাইলে বদলাতে পারে, কিন্তু এই পরিবর্তন নিজের জন্য হওয়া উচিত, কারো চাপ বা ভালো দেখানোর জন্য নয়। যদি তুমি সত্যিকারের হৃদয় থেকে বদলাতে চাও তাহলে প্রথমে নিজেকে খোঁজো। ললিতা সিদ্ধান্ত নিল। সে কিছু সময়ের জন্য তার জীবন নিয়ে গম্ভীরভাবে চিন্তা করল। সে সেই সব জিনিসের তালিকা তৈরি করল যা সে হারিয়েছে: পরিবারের সূক্ষ্মতা, আত্মসম্মান এবং একটা সত্যিকারের সঙ্গী। ধীরে ধীরে সে কিছু ছোট ছোট পদক্ষেপ নিল। স্বয়ং সহায়তায় পরিবর্তন আনার জন্য কাউন্সেলিং নিল। তার মা বাবার সাথে খোলাখুলি কথা বলল এবং আসল খুশির খোঁজ করতে লাগল। সঞ্জীবও তার জীবনে এগিয়ে যাওয়া ঠিক করল। সে তার ভিতরের দুর্বলতা চিনে তাকে শক্তিতে বদলাল। সে তার জন্য ছোট ছোট সুখ বেছে নিল: বই, একটা চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে কথা এবং বাচ্চাদের সাথে সেই সময় যা সে আগে কখনো অসম্পূর্ণ ভাবত। সময়ের সাথে দুজনেই তাদের নিজ নিজ পথে জীবনকে আবার আকার দিল। ললিতা তার ভিতর সংশোধনের চেষ্টা করল, কিন্তু এই পরিবর্তন ধীরে ধীরে নিকল। সে কিছু ভাবপূর্ণ চিঠিও লিখল, কিন্তু সঞ্জীব ঠিক করল যে এখন তার পথ আলাদা। এই সিদ্ধান্ত কঠিন লাগতে পারে, কিন্তু সঞ্জীব জানল যে কোনো সম্পর্ক ফিরিয়ে আনার অধিকার শুধু তখন পর্যন্ত যখন দুজন সম্মানের সাথে থাকে। অনেক বছর পরেও গোরখপুরের গলিগুলো সেই স্মৃতিগুলো সংরক্ষণ করে দাঁড়িয়ে থাকল। সঞ্জীব স্কুলে বরিষ্ঠতা এবং সম্মানের সাথে কাজ করতে থাকল। তার ক্লাসে অনেক বাচ্চা এমন ছিল যারা এখন তার কারণে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে। সে জীবনে একটা নতুন ধরনের শান্তি পেল। যদিও কিছু হারিয়েছে, কিন্তু জয় তার অভ্যন্তরীণ শান্তি ছিল। ললিতাও তার জীবনে অনেক পরিবর্তন করল। সে তার মা বাবার সাথে খোলাখুলি কথা বলল, তার মূল্য বুঝল এবং সমাজের দেখাবা থেকে দূরে গিয়ে আসল খুশির খোঁজ করল। সে কিছু সম্পর্ক হারালো, কিন্তু নিজেকে পেল। কোনো গল্পের শেষ সবসময় তিতা বা মিষ্টি হয় না, কিন্তু যা আসল তা সত্য এবং শিক্ষা হয়। সঞ্জীব হেরে নয়, বরং সম্মান হারিয়ে জয় অর্জন করল। সে শিখিয়েছে যে আত্মসম্মান কোনো সম্পর্কের ভিত্তি। কখনো কখনো আমাদের নিজের জন্য বাঁচতে হয়, বাকি অংশ জুড়ে দেওয়ার জন্য নয়, বরং নিজেকে আবার তৈরি করার জন্য। এই গল্প যে ভালোবাসার সাথে সম্মানও প্রয়োজন। সঞ্জীব তার আত্মসম্মানের জন্য যে পদক্ষেপ নিল তা সাহস এবং আত্মপ্রেমের প্রতীক ছিল। ললিতার আসলতা এবং পরের অনুতাপও একটা শিক্ষা। সম্পর্ক তখনই টেকে যখন দুপক্ষে সম্মান এবং বোঝাপড়া থাকে। তোমাদের কি মনে হয়, কি সঞ্জীবকে এই সিদ্ধান্ত আগে নেওয়া উচিত ছিল, বা তাকে ললিতাকে আরও সুযোগ দেওয়া উচিত ছিল? নিচে কমেন্ট করে অবশ্যই বলো। এবং হ্যাঁ, যদি তোমরা এমনই প্রেরণাদায়ক এবং ভাবপূর্ণ গল্প শোনা পছন্দ করো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঘন্টা অবশ্যই টিপো। তারপর মিলব একটা আরও আকর্ষণীয় গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।